ওয়েলকাম বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা করব খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ। এই অধ্যায়টা পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুব গুরুত্বপূর্ণ। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার তুলে দেখো, সেখানে দেখবে প্রায় প্রত্যেকটি পরীক্ষাতেই এই অধ্যায় থেকে একটা দুটো করে প্রশ্ন আছেই। তাই আজকে আমরা জেনে নেব এই অধ্যায়ের সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড কনসেপ্ট। আমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে এই অধ্যায় থেকে যে প্রশ্নই দিক না কেন, যত জটিল প্রশ্নই দিক না কেন, সেটাকে আমরা নিমেষে ঝড়ের বেগে উড়িয়ে দিতে পারবো। কনসেপ্ট ইজ পাওয়ার। এই কনসেপ্ট পাওয়ার যদি আমাদের একবার তৈরি হয়ে যায়, তাহলে আমাদের সিলেকশন কেউ আটকাতে পারবে না। তাই আমাদের তৈরি করতে হবে কনসেপ্ট পাওয়ার। শুরু করছি আজকের ক্লাস, মানে সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ। এই সিম্পল ইন্টারেস্ট করতে গেলে প্রথমে আমাদের বিষয়টা বুঝে নিতে হবে যে ইন্টারেস্ট বিষয়টা কি আর সিম্পল ইন্টারেস্ট বিষয়টা কি। এটা ম্যাক্সিমাম জনেরই জানা আছে, তবুও ছোট্ট একটি এক্সাম্পল দিয়ে আমি ক্লাসটা শুরু করছি। দেখো, ধরো গত বছর তুমি ব্যাংকে একটি অ্যাকাউন্ট করেছো, আর যেখানে 1000 টাকা জমা রেখেছো। এবারে তুমি গিয়ে দেখলে সেই 1000 টাকা বেড়ে 1100 টাকা হয়ে গেছে, মানে ব্যাংক 100 টাকা তোমাকে অতিরিক্ত দিয়েছে। কেন অতিরিক্ত দিল? এই যে ব্যাংক তোমাকে 100 টাকা অতিরিক্ত দিল, এই কারণেই তুমি যে 1000 টাকা ব্যাংকে 1 বছর রেখেছো, তার জন্য সুদ। এই যে 100 টাকা যেটা পেলে, সেটা ব্যাংক তোমাকে সুদ হিসেবে দিয়েছে, এটাকে আমরা বলবো সুদ। আর যে পদ্ধতিতে তুমি 100 টাকা পেলে, সেটাকে বলবো আমরা সিম্পল ইন্টারেস্ট। এই ইন্টারেস্ট সাধারণত দু প্রকারের ক্যালকুলেশন হতে পারে। এক তো এই সিম্পল ইন্টারেস্ট, আর দ্বিতীয় আরেকটা যেটা রয়েছে কম্পাউন্ড ইন্টারেস্ট, যেটাকে আমরা বলবো চক্রবৃদ্ধি সুদ। এই দুটো পদ্ধতিতেই ক্যালকুলেশন হতে পারে। এই সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক করতে গেলে সাধারণত আমাদের 5টি ওয়ার্ড খুব ভালো করে মনে রাখতে হবে। কি? ফার্স্ট ওয়ার্ড আমি বলবো প্রিন্সিপাল অর্থাৎ আসল। যেটাকে আমরা পি লেটার দিয়ে প্রকাশ করব। যে টাকাটা আমরা ব্যাংকে জমা রাখি, সেটা আমাদের প্রিন্সিপাল। দ্বিতীয় ওয়ার্ড আমি বলবো টাইম অর্থাৎ সময় বাংলাতে, যেটাকে আমরা টি লেটার দিয়ে প্রকাশ করব। নেক্সট আমরা বলবো সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ, এটাকে আমরা বাংলাতে বলবো সরল সুদ, অর্থাৎ আসল থেকে যে টাকাটা আমরা এক্সট্রা পাবো, সেটা আমাদের সরল সুদ। আর পরবর্তী ফোর্থ নাম্বার ওয়ার্ড আমি বলবো অ্যামাউন্ট। অ্যামাউন্ট, যেটাকে আমরা বাংলাতে বলবো সুদ আসল। সুদ আসল, নামের মধ্যে লুকিয়ে রয়েছে সুদ, মানে আসলের সঙ্গে যখন আমরা সুদকে যোগ করি, সুদকে অ্যাড করি, তখন আমাদের সুদ আসল বা অ্যামাউন্ট হয়ে যায়। আর এর আরেকটা নাম যেটা রয়েছে বা স্ববৃদ্ধিমূল, এটাকে আমরা স্ববৃদ্ধিমূলক বলে থাকি। নেক্সট গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডটা বলবো, সেটা হলো রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট, এটাই কিন্তু সরল সুদের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, যার উপরে ডিপেন্ড করে আমাদের সিম্পল ইন্টারেস্ট হয়েছে। এই রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার, এটাকে আমরা বাংলাতে কি বলবো? সুদের হার। এবারে আমাদের খুব ভালো করে বুঝে নিতে হবে যে সুদের হার বিষয়টা কি। বাকি চারটে খুব ভালো করে বুঝতে পেরেছো যে প্রিন্সিপাল মানে আসল। আমি তোমাদের যে এক্সাম্পল দিলাম, সেখানে 1000 টাকা হয়ে যাবে আসল। টাইম মানে সময়, যত সময়ের জন্য ইনভেস্ট করা হবে, মানে আমি 1 বছর যদি বলি, 2 বছর যদি বলি, সেটা সময়। এসআই মানে সিম্পল ইন্টারেস্ট, অর্থাৎ যে টাকাটা তুমি এক্সট্রা পাবে, সেটা তোমাদের সিম্পল ইন্টারেস্ট হয়ে যাবে, সরল সুদ। আর অ্যামাউন্ট মানে সুদ আর আসল মিলিয়ে যে টাকাটা দাঁড়াবে, সেটা অ্যামাউন্ট, মানে আমার এক্সাম্পলের 1100 টাকা একসঙ্গে হয়ে যাবে অ্যামাউন্ট। আর রেট অফ ইন্টারেস্ট মানে হলো সুদের হার, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। সুদের হার বিষয়টা কি? 100 টাকায় 1 বছরে যে পরিমাণ টাকা এক্সট্রা পাওয়া যায়, সেটাকেই আমরা বলবো সুদের হার। বুঝতে পারলে? আর একবার বলি, 100 টাকায় 1 বছরে যত পরিমাণ টাকা পাওয়া যায়, যত পরিমাণ টাকা এক্সট্রা পাওয়া যায়, সেটাকেই আমরা বলবো রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার। এটাকে আমরা আর লেটার দিয়ে প্রকাশ করব, যে লেটারগুলো সঙ্গে সঙ্গে খেয়াল রাখবে। বোঝা গেল? এবারে দেখো, আমি যদি বলি 100 টাকা ধরো আমি ব্যাংকে ইনভেস্ট করেছি, 100 টাকা ইনভেস্ট করে আমি সেখান থেকে 1 বছর পরে 110 টাকা পেয়েছি। তাহলে আমি এখানে রেট পার্সেন্টেজ অর্থাৎ সুদের হার কি কত বলবো? এখানে সুদের হার বলবো 10%। নেক্সট একই রকমভাবে আমি যদি এরকমভাবে আরও একটা এক্সাম্পল দিই, যে আমি ধরো 100 টাকা ইনভেস্ট করেছি, 100 টাকা একই রকমভাবে 1 বছর পরে আমি পেলাম 115 টাকা। তাহলে এখানে সুদের হার কত হয়ে যাবে? এখানে সুদের হার হয়ে যাবে 15%।
বুঝতে পারলে রেট অফ ইন্টারেস্ট কি, মানে 100 টাকায় 1 বছরের যে পরিমাণ টাকা এক্সট্রা পাওয়া যায় সেটাই হয়ে যাবে কি রেট অফ ইন্টারেস্ট। একই রকমভাবে আমি আরও একটা এক্সাম্পল দিই, ধরো 100 টাকা 100 টাকা 100 টাকা ইনভেস্ট করে তুমি 108 টাকা পেলে 1 বছর পরে, তাহলে এখানে আর এর মান কত হয়ে যাবে, এখানে আর এর মান হয়ে যাবে 8%। বুঝতে পারলে বিষয়টা যে রেট অফ ইন্টারেস্ট কি। এবারে দেখো আমরা বুঝে নিই যে এই সরল সুদ, আমি বললাম সুদ আমরা দুভাবে ক্যালকুলেশন করতে পারি, এক তো সরল সুদ যেটা আমরা আজকে করব, আর একটা হলো চক্রবৃদ্ধি সুদ যেটা আমরা এর পরে করব। এবারে আমরা বুঝে নিই যে সরল সুদ কিভাবে ক্যালকুলেশন হয় আর চক্রবৃদ্ধি সুদ কিভাবে ক্যালকুলেশন হয়। ধরো আমি 100 টাকা ইনভেস্ট করেছি 10% সরল সুদে, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট এখানে হয়ে যাবে 10%, মানে 100 টাকায় 10 টাকা প্রতি বছর অতিরিক্ত পাওয়া যায়। আমি এখানে বোঝাবো এসআই আর সিআই এর মধ্যে পার্থক্য, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে পার্থক্য, কিভাবে সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশন হয় আর কিভাবে কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেশন হয়। আমি ধরো 100 টাকা ইনভেস্ট করেছি 10% সরল সুদে, তাহলে 1 বছর পার হলো, 1 বছর যখন পার হয়ে গেল তখন এই 100 টাকা থেকে 10 টাকা অতিরিক্ত পাওয়া গেল সুদ হিসেবে, তাহলে 1 বছর পরে আমার টাকার পরিমাণ হবে কত 110 টাকা, যেটা সিম্পল ইন্টারেস্টে, প্রথমটা সিম্পল ইন্টারেস্টে বলছি, 110 টাকা আমার টাকার পরিমাণ হয়ে যাবে। একই রকমভাবে আমি যদি এই টাকাটা আরও 1 বছরের জন্য রেখে দিই, তাহলে দ্বিতীয় বছর শেষে সেই 100 টাকা থেকে, প্রথমে যে তুমি 100 টাকা ইনভেস্ট করেছিলে সেখান থেকে আরও 10 টাকা এক্সট্রা অতিরিক্ত, আরও 10 টাকা অতিরিক্ত পাবে, মানে তখন তোমার টাকার পরিমাণ কত হবে 120 টাকা হয়ে যাবে, 120 টাকা হয়ে যাবে। এবার এই টাকাটা তুমি যদি আরও 1 বছরের জন্য ইনভেস্ট করে রাখো, পরবর্তী অর্থাৎ তৃতীয় বছরের জন্য ইনভেস্ট করে রাখো, তাহলে তুমি আরও 10 টাকা অতিরিক্ত পাবে, মানে তখন তোমার টাকার পরিমাণ হয়ে যাবে 130 টাকা। টাকাটা যদি আরও 1 বছরের জন্য ইনভেস্ট করে রাখো, অর্থাৎ চতুর্থ বছর পর্যন্ত ইনভেস্ট করে রাখো, তাহলে আরও 10 টাকা অতিরিক্ত পাবে মানে সুদ হিসেবে, তখন টাকার পরিমাণ হয়ে যাবে 140 টাকা, সুদ আসল সহ টাকার পরিমাণ হয়ে যাবে 140 টাকা। কিন্তু এই সেম জিনিস যদি চক্রবৃদ্ধি সুদে করো তাহলে বিষয়টা কি হবে ভালো করে লক্ষ্য করো। তুমি 100 টাকা চক্রবৃদ্ধি সুদে ইনভেস্ট করলে, প্রথমেই তোমার চুক্তি হলো যে আমাকে চক্রবৃদ্ধি সুদে সুদ দিতে হবে। এবারে তুমি 1 বছরের জন্য রাখলে, প্রথম বছর পার হয়ে গেল, প্রথম বছর তখন তুমি 10 টাকা সুদ পাবে, কারণ রেট অফ ইন্টারেস্ট 10%, এই যে 100 টাকায় 10 টাকা অতিরিক্ত পাওয়া যায়, সেই হিসাবে তুমি 10 টাকা অতিরিক্ত পেয়ে তোমার টাকার পরিমাণ হবে 110 টাকা। দেখো প্রথমে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে 110 টাকা ছিল, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে 110 টাকা ছিল। প্রথম বছরে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট কোনো ডিফারেন্স বা কোনো পার্থক্য হয় না, কিন্তু দ্বিতীয় বছরের জন্য, সেকেন্ড বছরের জন্য তুমি যদি ওই টাকাটা ইনভেস্ট করে রাখো কম্পাউন্ড ইন্টারেস্টে, তাহলে কি হবে বলো তো বিষয়টা। তাহলে আমরা সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে দেখলাম এই 100 টাকার উপরে প্রতি বছর 10 টাকা অতিরিক্ত পাওয়া গেল, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি হচ্ছে বিষয়টা, এই যে প্রথম বছর শেষে যে টাকার পরিমাণ হলো 110 টাকা, এই টাকাটা আবার দ্বিতীয় বছরের প্রিন্সিপাল হিসেবে ধরা হবে, অর্থাৎ 110 টাকার উপরে সুদ ক্যালকুলেশন করে দেওয়া হবে। 100 টাকায় 10 টাকা, তাহলে 110 টাকায় তুমি কত টাকা সুদ পাবে, এইভাবে ক্যালকুলেশন করা হবে। কিন্তু সরল সুদ যখন ক্যালকুলেশন করছেন তখন অলওয়েজ সেই 100 টাকা তুমি প্রথমে ইনভেস্ট করছো, সেই 100 টাকার উপরে 10 টাকা 10 টাকা 10 টাকা করে সুদ পেয়েছিলে, বোঝা গেল। আর কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে প্রথম বছর শেষে সুদ আসল সহ যে টাকাটা হলো 110 টাকা, এই 110 টাকার উপরে 10% সুদ ক্যালকুলেশন হবে। আর 110 টাকার উপরে 10% সুদ যদি ক্যালকুলেশন করি তাহলে সুদের পরিমাণ হয় 11 টাকা। 11 টাকা সুদ হয়ে তাহলে সুদ আসল সহ আমার টাকার পরিমাণ কত হয়ে যাচ্ছে 121 টাকা। বুঝতে পারলে বিষয়টা। একই রকমভাবে তুমি যদি এই টাকাটা আরও 1 বছরের জন্য ইনভেস্ট করে রাখো, মানে তৃতীয় বছরের জন্য ইনভেস্ট করে রাখো টাকাটা, তাহলে আরও তৃতীয় বছর যখন পার হয়ে যাবে তখন 121 আবার তৃতীয় বছরের প্রিন্সিপাল হয়ে যাবে, তৃতীয় বছরের আসল। তখন এই 121-এর উপরে আবার 10% ক্যালকুলেশন করে তখন তোমাকে সুদ দেওয়া হবে 12.1 টাকা। 121-এর যদি 10% ক্যালকুলেশন করি তাহলে 12.1 টাকা। এটা তো খুবই সহজ, জাস্ট এক ঘর আগে দশমিক হয়ে যাবে। এই দেখো এখানে 121 আছে, এক ঘর আগে দশমিক হয়ে যাবে, খুব সহজ 10% হিসেবে সুদ ক্যালকুলেশন করা। তাহলে তখন টাকার পরিমাণ কত হয়ে যাবে, তখন টাকার পরিমাণ হয়ে যাবে 133.1 টাকা। সুদ আসল সহ টাকার পরিমাণ হয়ে যাবে 133.1 টাকা। একই রকমভাবে এই টাকাটা তুমি যদি চতুর্থ বছরের জন্য ইনভেস্ট করে রাখো, এই টাকাটা তুমি যদি চতুর্থ বছরের জন্য ইনভেস্ট করে রাখো, তখন চতুর্থ বছরের প্রিন্সিপাল কোনটা হয়ে যাবে, এই যে
133.1 টাকা, তখন এর উপরে সুদ ক্যালকুলেশন হবে। আর এর 10% মানে কত, এই যে 13.31 টাকা। তাহলে সুদ আসল সহ চতুর্থ বছরের শেষে তুমি কত টাকা ফেরত পাবে, 146.41 টাকা। 146.41 টাকা চতুর্থ বছরের শেষে তুমি কম্পাউন্ড সুদে যদি টাকাটাকে ইনভেস্ট করো তাহলে 146.41 টাকা ফেরত পাবে। তার মানে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে বেশি সুদ পাওয়া যায় আর সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কম সুদ পাওয়া যায়। এই বিষয়টা খুব ভালো করে ক্লিয়ার হয়ে গেল। এবারে দেখো পরবর্তী যে বিষয়টা বলবো, এই বিষয়টা খুব ভালো করে লক্ষ্য করো। আমি এবারে চলে আসছি ফর্মুলায়। যে সিম্পল ইন্টারেস্টের আমরা আমাদের যখন একাডেমিক পড়াশোনা করেছি না ক্লাস 9-10-এ, তখন আমরা পড়েছি এই ফর্মুলাগুলো, I = PTR/100। তারপরে এখান থেকে আরও যে ফর্মুলাগুলো আসে, এবারে আমি দেখাচ্ছি এই ফর্মুলাগুলো আসলে কিভাবে আসছে, খুব ভালো করে লক্ষ্য করো। এবারে আমাদেরকে কিন্তু এই ফর্মুলাগুলো জেনে রাখতে হবে। দেখো ফর্মুলাগুলো দেখো, আমি যদি বলি 100 টাকায় 1 বছরে সুদ আর টাকা, 100 টাকায় 1 বছরের সুদ কত, 8 টাকা ধরে নিলাম, 8 টাকা। এখান থেকে যদি বলি 1 টাকায় 1 বছরের সুদ, তাহলে R/100 টাকা হয়ে যাবে, তাই না? একই রকমভাবে এখান থেকে আমি যদি এরকমভাবে বলি যে P টাকায় 1 বছরের সুদ, তাহলে তখন কি হয়ে যাবে, PR/100 টাকা, তাই তো? আর এটাকে যদি এরকমভাবে বলি যে P টাকায় R বছরে P টাকায় T বছরের সুদ, তখন কি হয়ে যাবে, PTR/100 এত টাকা হয়ে যাবে, তাই না? P টাকায় T বছরের সুদ হয়ে যাবে PTR/100। আর এই ফর্মুলাটা তাহলে কিসের, যে P টাকায় R বছরের সুদের ফর্মুলা হয়ে গেল। দেখো এখানে এর মধ্যেই বলা আছে P টাকায় R বছরের সুদ, তার মানে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ টাকাতে, প্রিন্সিপালে একটা নির্দিষ্ট পরিমাণ সময়ে কত পরিমাণ সুদ হবে সেটা বের করার ফর্মুলা হয়ে গেল এটা। কি হলো, PTR/100 = আমাদের ফর্মুলা হলো SI, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট, সরল সুদের ফর্মুলা, যেটা PTR/100 আমরা পড়ে এসেছি একাডেমিকে ক্লাস 9-10-এ, সেটা হলো এইভাবে আসলে। এবারে দেখো এখান থেকে যে ফর্মুলাগুলো তৈরি হয়, এখান থেকে আমি এখানে ফর্মুলাটা এটা পেলাম যে PTR/100 = হলো সিম্পল ইন্টারেস্ট, অর্থাৎ সরল সুদ। এখানে আমি এই ফর্মুলাটা মনে রেখে এখান থেকে যদি আমি TR বা SI মানে যে কোনো তিন, এখানে দেখো 1 2 3 4টে জিনিস আছে, P প্রিন্সিপাল, টাইম, রেট অফ ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট। এই চারটের মধ্যে যে কোনো তিনটের মান যদি আমাদের জানা থাকে তাহলে আরেকটার মান অনায়াসে বের করতে পারবো, তাই নয় কি? যে কোনো তিনটের মান জানা থাকলে আমরা আরেকটার মান অনায়াসে বের করতে পারবো। যদি আমাদের PTR এর মান জানা থাকে তাহলে আমরা সিম্পল ইন্টারেস্ট বের করতে পারবো। একই রকমভাবে আমাদের যদি কখনো প্রিন্সিপাল বের করতে হয় তাহলে কিভাবে বের করতে পারি, তাহলে এখান থেকে আমরা পেতে পারি এটা যে প্রিন্সিপাল = তাহলে কি হয়ে যাবে, SI। আমরা জানি সমান চিহ্ন থাকলে কোনাকুনি গুণ হয়, তাই SI × 100 হয়ে যাবে, SI × 100, তাই তো? আর নিচে চলে আসবে কি, TR, SI × 100/TR। এটা হয়ে যাবে প্রিন্সিপাল বের করার ফর্মুলা। আমাদের বললাম আমি এই ফর্মুলাটা হলো মেন ফর্মুলা, আমরা এই ফর্মুলা মনে রেখেই এখানে যদি ইনপুট করি তাহলেই আমাদের PTR SI প্রত্যেকটার মানই বের করা যাবে। আমি তবুও আলাদা আলাদা বিষয়গুলো বলে দিই যেগুলো আমাদের বিভিন্ন বইতে দেখা যায় যে কিভাবে আসলে ফর্মুলাগুলো তৈরি হয়। একই রকমভাবে আমি যদি বলি T বের করতে চাই তাহলে T বের করারটাও কি হবে, SI × 100। আর নিচে চলে আসবে, এখানে যেহেতু T বের করছি তাহলে নিচে চলে আসবে এই যে PRR। বুঝতে পারলে? একই রকমভাবে আমি যদি R বের করতে চাই, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট যদি বের করতে চাই তাহলে কি হবে, SI × 100। আর নিচে চলে আসবে, এখানে যেহেতু R বের করছি তাহলে নিচে আসবে PT। বুঝতে পারলে? এই যে চারটে ফর্মুলা, একটা হলো PTR/100 = SI, মানে সিম্পল ইন্টারেস্ট = PTR/100, এটা মেন ফর্মুলা। আর এখান থেকে আরও যে তিনটে ফর্মুলা আসে সেটা হলো এটা। কিভাবে, এবারে দেখো তোমাদেরকে একটা কথা বলি, আমি যে ফর্মুলাগুলো বললাম এই ফর্মুলাগুলো আমি শুধুমাত্র জেনে রাখার জন্য বললাম। টোটাল অধ্যায়ে আমরা এই ফর্মুলা খুব রেয়ারলি ইউজ করব। আমরা যখন 9-10-এ পড়েছি বা যখন বই থেকে প্র্যাকটিস করি তখন সেখানে এই ফর্মুলাগুলো দেখেছি, তার জন্য বিষয়টা আমাদের অবশ্যই জেনে রাখা দরকার।
এবারে আমরা করব যে পদ্ধতিতে এই ফর্মুলার থেকে আমরা বের করব শর্ট মেথড, যে এই ফর্মুলার থেকে শর্ট মেথড কি রয়েছে, যে মেথড আমরা অ্যাপ্লাই করলে পরীক্ষাতে খুব দ্রুত ক্যালকুলেশন করতে পারবো। এবারে চলো আমরা ধীরে ধীরে করে চলে যাই আমাদের সেই মেথডে, যে মেথড আমরা এই ফর্মুলা থেকে বের করব, খুব শর্ট, খুব সহজে আমরা যাতে আমাদের পরীক্ষাতে প্রশ্নগুলোকে অ্যাটেন্ড করতে পারি। এবারে আমরা চলে আসি পরীক্ষাতে যে পদ্ধতিতে অঙ্ক করব তার ফার্স্ট টাইপে। ধরো আমি বলে দিয়েছি প্রিন্সিপাল 12,000 টাকা, টাইম বলে দিলাম 1 বছর, আর সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ আমি বলে দিলাম যে 900 টাকা, অর্থাৎ 12,000 টাকা 1 বছরের জন্য ইনভেস্ট করে 900 টাকা সরল সুদ পেয়েছি। তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট কত, অর্থাৎ সুদের হার কত। এবারে আমি এই যে এর আগেই বললাম যে ফর্মুলা দিয়ে যদি আমরা করি PI = PTR/100, এখানে যে কোনো তিনটের মান জানা থাকলে আমরা চতুর্থটার মান বের করতে পারি, তাই না? বা R = আমি বলে দিয়েছি যে R = SI × 100/PT, সেখানে আমরা ভ্যালুটা ইনপুট করে করতে পারি তো। আমি সেই পদ্ধতিতে যাচ্ছি না, ওই পদ্ধতি তো আমরা করতে পারবোই। আমি দেখো যে পদ্ধতিতে বলছি এটা দেখো, প্রথমে আমি ফার্স্ট টাইপে বলছি R% বের করার পদ্ধতি, কিভাবে আমরা খুব সহজে R% বের করতে পারি, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট আমরা বের করতে পারি। ধরো আমি যদি এভাবে বলি যে 12,000 টাকায় 1 বছরে সুদ 900 টাকা। নেক্সট লাইনটা যদি এরকমভাবে বলি যে 1 টাকায় 1 বছরের সুদ, তাহলে তখন কি হবে 900/12,000, তাই হবে তো। একই রকমভাবে 100 টাকায় 1 বছরের সুদ, তাহলে কি হয়ে যাবে 100 টাকায় 1 বছরের সুদ 900 × 100/12,000, এটা 12,000 হবে। এখানে দুটো শূন্য ক্যান্সেল করলাম, এইটা দিয়ে এটাকে ক্যান্সেল করলাম, তাহলে এখানে যেটা হয়ে যাবে 7.5 টাকা, তাই না? 7.5 টাকা। তাহলে 100 টাকায় 1 বছরের সুদ 7.5 টাকা, মানে এখানে রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার। কারণ সুদের হার কি কাকে বলে, আমি বললাম 100 টাকায় 1 বছরের যে পরিমাণ সুদ পাওয়া যায় সেটাকেই সুদের হার বলে, আর এখানে 100 টাকায় 1 বছরের সুদ পাওয়া যায় 7.5 টাকা, তাহলে এখানে রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার হলো কত, 7.5 টাকা। এবার এখান থেকে যেটা আমাদের বেরিয়ে এলো সেই পদ্ধতিটা বলি। আমরা কিন্তু এই পদ্ধতিতে করবো না, জাস্ট আমি এই পদ্ধতিটা বললাম বোঝানোর জন্য। এবার দেখো এখান থেকে যে পদ্ধতিটা বেরিয়ে এলো সেটা হলো এটা। আমি যদি রেট অফ ইন্টারেস্ট বের করতে বলে আমাকে কখনো, তাহলে আমি যদি এইভাবে করি যে 1 বছরের সুদ বাই আসল ইন্টু 100, এটা করি। এটা কেন করছি, দেখো এখানে 1 বছরের সুদ এটা হয়েছিল, 100 টাকায় 1 টাকায় 1 বছরের সুদ এটা হয়েছিল, তাই না? তাহলে 1 বছরের সুদ এখানে উপরে দিলাম 1 বছরের সুদ বাই আসল ইন্টু 100। যদি এটা আমরা করি তাহলে আমাদের কি বেরিয়ে যাবে, আমাদের সরাসরি রেট পার্সেন্টেজ বেরিয়ে যাবে, রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার বেরিয়ে যাবে, যেটা খুব সহজেই আমরা করতে পারবো যদি আমরা এই পদ্ধতিতে করি। তাহলে আমরা মুখে মুখে করতে পারবো, তাহলে আমাদের ওই ফর্মুলাও লিখতে হবে না, কিছুই লিখতে হবে না। যদি আমাদের মুখে ক্যালকুলেশন করার ভ্যালু হয় তাহলে আমরা সেটাকে অবশ্যই মুখে ক্যালকুলেশন করতে পারবো। দেখো দ্বিতীয় আমি আরেকটা ভ্যালু বলছি, কোশ্চেন নাম্বার 2তে বলছি, দেখবে যেটা আমরা কিভাবে করি। আমি ধরো বলে দিলাম প্রিন্সিপাল আসল আমি বলে দিলাম 27,000 টাকা, তারপর টাইম আমি বলে দিলাম 1 বছরই, নেক্সট আমি SI অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট আমি বলে দিলাম 1800 টাকা, আর আমি বের করতে বলেছি রেট পার্সেন্টেজ অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার বের করতে বলেছি। তাহলে কি বললাম, আমি বললাম যে 1 বছরের সুদ বাই প্রিন্সিপাল ইন্টু 100, যেটা আমরা যদি করি তাহলে আমাদের রেট পার্সেন্টেজ বেরিয়ে যাবে। 1 বছরের সুদ এখানে কত, 1800 টাকা, প্রিন্সিপাল এখানে 27,000 টাকা ইন্টু 100। এটা করতে করতে এরকম হয়ে যাবে, দেখবে মুখে মুখেই করতে পারবে। 0 0 কেটে দিলাম, এখানে একটা শূন্য কেটে দিলাম, তারপরে দেখো আমি কেটে আরও একটু ছোট করে দিলাম। এটাকে যদি আমি 9 দিয়ে ক্যান্সেল করি তাহলে 3, আর এটাকে 9 দিয়ে করলে 2 0, মানে 6 পূর্ণ 3 6 18, 6 পূর্ণ 2 এর 3। তাহলে এখানে রেট অর্থাৎ আর এর ভ্যালু হয়ে গেল কত, 6 পূর্ণ 2 এর 3।
এবারে দেখো আমি আরও দুটো প্রশ্ন দিয়েছি যেখানে আমাদের আর এর মান বের করতে হবে, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে, সুদের হার। প্রথম প্রশ্নটা দেখো, মানে কোশ্চেন নাম্বার 3, এখানে প্রিন্সিপাল বলে দেওয়া আছে 40,000 টাকা, টাইম 3 বছর, সিম্পল ইন্টারেস্ট হিসেবে 4,200 টাকা সুদ পেয়েছে। আর তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? আমরা একই রকমভাবে করব। রেট অফ ইন্টারেস্ট মানে কি 1 বছরের সুদ বাই আসল ইন্টু 100। এখানে দেখো টাইমটা 3 বছর বলে দেওয়া আছে কিন্তু, তাহলে 3 বছরে যদি 4200 টাকা সুদ হয় তাহলে 1 বছরের সুদ কত? 1400 টাকা। এক্স্যাক্টলি আমি বুঝতে পারছি তাই না? 1400 টাকা। 1400 টাকা সুদ কত টাকায় 1400 টাকা সুদ? এখানে 40,000 টাকায় 1400 টাকা সুদ। তাহলে শতকরা সুদের হার কত? এই যে দুটো শূন্য ক্যান্সেল, এখানকার দুটো শূন্য এখানকার দুটো শূন্য ক্যান্সেল, আর এখানে যদি করি তাহলে দেখো 3.5%। তাহলে আমাদের আর এর ভ্যালু বেরিয়ে গেল কত? 3.5%। বুঝতে পারলে? এত সহজে আমরা করতে পারবো। নেক্সট চলে আসো কোশ্চেন নাম্বার 4। একই রকমভাবে এখানে দিয়েছি দেখো প্রিন্সিপাল 20,000 টাকা, আর টাইমটা দেখো আমি এইভাবে বলে দিয়েছি 2 বছর 73 দিন। এরকমভাবে যদি বলে থাকে তাহলে কিভাবে করব? আমাদের যদি এক্স্যাক্ট বছর বলা না থাকে এরকমভাবেও থাকতে পারে। আর সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ হিসাবে আমি 3,000 টাকা বলে দিয়েছি, আর আমি বের করতে বলেছি রেট অফ ইন্টারেস্ট। এরকমভাবে যদি থাকে তখন আমাদের কি করতে হবে? এই টাইমটাকে আমাদের প্রথমে বছরে কনভার্ট করে নিতে হবে। কিভাবে বছরে কনভার্ট করে? এখানে 2 বছর 2 বছরই আছে, আর এখানে 73 দিন মানে কত বছর সেটা আমাদের করে নিতে হবে। দেখো 73, যে কোনো দিনকে বছর বের করতে গেলে আমরা জানি 365 দিয়ে ভাগ করতে হয়। তাই 73 দিনকে আমরা বছর করার জন্য 365 দিয়ে ভাগ করলাম, এখানে দেখলাম 1/5 হলো। তাহলে 2 + 1/5, এখানে 2 বছর, তাই 2 আর এত বছর যদি যোগ করি তাহলে 5 × 10 = 11, তাহলে হয়ে যাবে 11/5 বছর। বুঝতে পারলে? 11/5 বছর। 11/5 বছর হলো তো। এবারে এখানে আমি একটা কথা বলি, আমি এই যে এখানে যে 365 দিয়ে ভাগ করলাম এই বিষয়টা একবার দেখো। আমরা জানি তো 365 দিনে 1 বছর, 365 দিনে 1 বছর, তাই তো? এই 365কে যদি আমরা ভাগ করি না তাহলে 73 + 73 + 73 মানে এরকম 5টা 73 হয়, তাই তো? 5টা 73 যোগ করলে তবে গিয়ে 365 হয়। তাই দেখবে যখন দিন দেওয়া থাকবে তখন এইগুলোই ম্যাক্সিমাম টাইম দেওয়া থাকে, মানে বেশি, যে 73 দেওয়া থাকতে পারে, বা দুটো 73 মিলে যেটা হয় সেটা দেওয়া থাকতে পারে, 146 দেওয়া থাকতে পারে, মানে মোট কথা দেখবে 73 গুণিতকে থাকবে। তখন কিভাবে ক্যালকুলেশন করবে? যদি 73 থাকে তার মানে বুঝতে পারছো এখানে 1/5 হবে। যদি দুটো 73 থাকতো মানে 146 থাকতো তাহলে বুঝতে পারলে যে 2/5 হবে। এরকমভাবে যদি 3টে 73 থাকতো মানে 3টে 73 মিলিয়ে যত দিন হয় সেটা থাকতো তাহলে 3/5 করতে। এরকমভাবে খুব সহজে আমরা মুখে মুখেও করতে পারি। বুঝতে পারলে? আর তাছাড়া তো আমাদের পদ্ধতি জানা রয়েছেই, এরকমভাবেও করতে পারি। তাহলে আমাদের বছর হয়ে গেল 11/5 বছর। তাহলে 11/5 বছরে আমাদের সুদ হলো 3,000 টাকা। আমরা রেট পার্সেন্টেজ কীভাবে বের করবো? 1 বছরের সুদ বাই প্রিন্সিপাল ইন্টু 100। তাহলে 11/5 বছরে যদি 3,000 টাকা সুদ হয়, এখান থেকে তুমি একবার কি করে নেবে? 1 বছরের সুদ বের করে নেবে। কিভাবে 1 বছরের সুদ বের করবে? এই যে 11/5 বছরে 3,000 টাকা সুদ, তাই 1 বছরের সুদ বের করার জন্য জাস্ট এটা দিয়ে ভাগ করবে। আর এই ভাগটাও আমি তো তোমাদের বোঝাচ্ছি তাই এরকমভাবে করছি, নইলে দেখার সঙ্গে সঙ্গে ভাগ হয়ে যাওয়ার কথা যে কত হবে। এবারে দেখো ভাগ চিহ্ন দিলাম, আর কি করতে হয় এটা জানা আছে সবারই, যে ভাগ চিহ্ন দিলে, ভাগ চিহ্ন থাকলে ভগ্নাংশের ক্ষেত্রে গুণ চিহ্ন দিয়ে উল্টে দিতে হয়। তাহলে 11/5 ছিল, 5/11 করলাম, মানে 1 বছরের সুদ তাহলে কত হলো? 15,000/11 হলো। তাহলে আমরা রেট পার্সেন্টেজ এবার বের করি। 15,000/11 এটা হয়ে যাবে 1 বছরের সুদ। নিচে হয়ে যাবে আসল এখানে বলে দেওয়া আছে 20,000 টাকা, 20,000 টাকা আসল, সেটা নিচে দিয়ে দিলাম, ইন্টু কি করলাম? 100। এবার আমি এটা এখানে এইভাবে বাতালাম তো, দেখো বাই আছে দুবার, এইটাকে আমি কিন্তু এরকমভাবে একবারও পাতাতে পারতাম, তাই নয় কি? পাতাতে পারতাম কি না আমায় বলবে? 11 × 20,000 এইটা করতে পারতাম না? এটা একদম করতে পারতাম। তাহলে এখানে দেখো এই 4টে শূন্য ক্যান্সেল হয়ে গেল, এই যে 4টে শূন্য ক্যান্সেল করে দিলাম। তারপর যদি 2 দিয়ে এটাকে করি তাহলে 75। তাহলে এখানে কত হচ্ছে? 75/11, মানে সুদের হার হয়ে যাবে 6, আর এখানে বাজবে হলো 9, 6 × 9 = 11%।
বুঝতে পারলে? দেখবে যেভাবে অপশনে থাকবে, অপশনে হয়তোবা দশমিকও কখনো কখনো থাকে, আর যদি ফ্র্যাকশনে থাকে তাহলে সেটা এটা, আর যদি দশমিকে থাকে কিভাবে দশমিকে করতে হবে এটা প্রত্যেকেই জানো। বুঝতে পারলে কিভাবে আমরা রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার বের করতে পারি? এটা ক্লিয়ার হলো সুদের হার কিভাবে বের করব। এবারে দেখো চলে আসি আমরা আমাদের পরবর্তী কনসেপ্ট। এবারে আমি তোমাদেরকে যেটা বলতে যাচ্ছি সেটা খুব ভালো করে মন দিয়ে শুনবে। আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার কি, তখন তোমরা বলবে যে 100 টাকায় 1 বছরে যে পরিমাণ টাকা অতিরিক্ত পাওয়া যায় সেটাকেই আমরা রেট অফ ইন্টারেস্ট বলবো বা সুদের হার বলবো। এরকমভাবেই ধরো তুমি 100 টাকা ব্যাংক থেকে ধার নিয়েছো, 100 টাকা ব্যাংক থেকে ধার নিয়েছো 10% সুদে, রেট অফ ইন্টারেস্ট হলো 10%, ঠিক আছে? রেট অফ ইন্টারেস্ট হলো 10%। মানে তুমি যদি 100 টাকাটা 1 বছর রাখো তাহলে 1 বছরে তোমাকে কত টাকা সুদ দিতে হবে? 10% যেহেতু সুদের হার, তাহলে 10 টাকা দিতে হবে, 1 বছরে দিতে হবে 10 টাকা, তাই তো? তুমি যদি টাকাটাকে 2 বছর রাখো তাহলে 2 বছরে তোমাকে কত টাকা দিতে হবে? 2 বছর রাখলে তখন কিন্তু তোমাকে 20 টাকা দিতে হবে। এটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখো, 2 বছর যদি রাখো তখন তোমাকে কিন্তু 20 টাকা দিতে হবে। তুমি যদি টাকাটাকে 3 বছর রাখো তাহলে তোমাকে কত টাকা দিতে হবে? তাহলে তোমাকে 30 টাকা অতিরিক্ত দিতে হবে। এটা কিন্তু অতিরিক্ত টাকা, 100 টাকা যেটা ওটা তো দিতেই হবে, আরও এক্সট্রা করে 30 টাকা দিতে হবে। তুমি যদি 4 বছর রাখো তাহলে তোমাকে দিতে হবে 40 টাকা এক্সট্রা। আর তুমি যদি 5 বছর রাখো তাহলে তোমাকে সুদ হিসেবে 50 টাকা এক্সট্রা দিতে হবে। বুঝতে পারলে? তাহলে 100 টাকা নিয়েছিলে, 1 বছর রাখলে 1 বছরের জন্য তোমাকে 10 টাকা সুদ দিতে হলো, 2 বছরের জন্য 20 টাকা, 3 বছরের জন্য 30 টাকা, 4 বছরের জন্য 40 টাকা, 5 বছরের জন্য 50, এরকমভাবে কন্টিনিউ বাড়তে থাকবে 10-10 করে। তাহলে এখানে বিষয়টা কি হচ্ছে, ধরো টাকাটা যদি 1 বছর রাখো তাহলে তোমাকে রেট অফ ইন্টারেস্ট কত দিতে হলো? 10% দিতে হলো, তাই নয় কি? 100 টাকায় 10 টাকা দিতে হলো, তাহলে 10% দিতে হলো, এটা বলতে পারি। যদি তুমি 2 বছর রাখো তাহলে তোমাকে কত টাকা দিতে হলো? 20 টাকা, তাহলে 100 টাকা নিয়ে তোমাকে 20 টাকা দিতে হলো, তাহলে 2 বছরে তোমাকে কত পার্সেন্ট দিতে হলো? 20% দিতে হলো। প্রিন্সিপালের 20% দিতে হলো, তবেই তো সেটা 20 টাকা হয়, 100 20% মানেই তো 20, তাহলে প্রিন্সিপালের তোমাকে 20% দিতে হলো। তুমি যখন 3 বছর টাকাটা রাখলে তোমাকে তখন দিতে হলো 30%, মানে প্রিন্সিপালের 30% দিতে হলো। তুমি যখন 4 বছর রাখলে তখন তোমাকে দিতে হলো 40%, মানে প্রিন্সিপালের 4 গুণ, প্রিন্সিপালের 40% টাকা তোমাকে দিতে হলো, মানে রেট অফ ইন্টারেস্টের 4 গুণ ইন্টারেস্ট তোমাকে দিতে হলো, তাই না? 1 বছরে 10%, যখন তুমি 4 বছর নিলে তখন সেটা কত হয়ে গেল? 40%। বুঝতে পারলে এখানে যে রেট অফ ইন্টারেস্টটা 1 বছরে যদি 10% হয় তাহলে 4 বছরে মানে টি বছরে, আমি যদি এখানে বলে দিই যে টি বছরে রেট অফ ইন্টারেস্ট কি হয়ে যাবে বলো তো? আর ইন্টু টি, আর টি। এই যে আর টি অর্থাৎ আর টি, আমরা রেট অফ ইন্টারেস্ট আর টাইম যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাব টি বছরের সুদের হার, মানে যত বছর বলা থাকবে, 4 বলা থাকুক 5 বলা থাকুক, সেই টি বছরের সুদের হার। আর টি বছরের সুদের হার মানে হলো কি? তত পরিমাণেই সুদ, মানে টি বছরের সুদ, আসলে টি বছরের সুদ। আর এটাকে আমরা তাহলে বলতে পারি, বুঝতে পারলে তো বিষয়টা কি বলতে চাইছি? তাহলে এটাকে আমরা বলতে পারি যে এসআই পার্সেন্টেজ, অর্থাৎ 40% সে সুদ পাবে বা আমাকে সুদ দিতে হবে। যদি আমি ধার নিই 40% সুদ দিতে হবে প্রিন্সিপালের, তাহলে এখানে আমি বলতে পারি যে এসআই অর্থাৎ সিম্পল ইন্টারেস্টের পার্সেন্টেজ হলো 40 4 বছরে। এই যে 4 বছরের ক্ষেত্রে বলতে পারি 40, এটা 4 বছরের ক্ষেত্রে বলতে পারি এটা এসআই 40, তাই না? তাহলে আমি এটাই বললাম যে যখনই আমাদের টি মানে 4 বছর বলুক, 5 বছর বলুক, 6 বছর বলুক, যখনই বলবে যে এত বছরের সুদ কত হবে তখন আমরা সরাসরি সেটা রেট অফ ইন্টারেস্টের সঙ্গে বছর যদি গুণ করি সরাসরি আমরা পেয়ে যাব কি? এসআই পার্সেন্টেজ, অর্থাৎ সুদ হিসেবে তাকে কত পার্সেন্ট দিতে হবে সেটা পেয়ে যাব। যেমন এখানে আমি বললাম 10% যদি সুদের হার হয় তাহলে 4 বছরে 40% সুদ দিতে হবে। একই রকমভাবে আমি যদি বলি 5 বছরে তাহলে প্রিন্সিপালের কত পার্সেন্ট সুদ দিতে হবে? তাহলে 50%। বুঝতে পারলে? আর এই 50%টা কি হয়ে যাবে বললাম? এসআই, মানে প্রিন্সিপালের 50% তাকে এসআই হিসেবে অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট সুদ হিসেবে দিতে হবে, তাই তো? বুঝতে পারলে? আর এটাকে আমরা নাম দেব হলো এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট, এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট, এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট।
বোঝা গেল যে এই যে টি বছরের সুদের হার বা কি হবে, টি বছরের সুদের হার বা 5 বছর বলা থাকুক 6 বছর বলা থাকুক, তখন আমরা রেট আর টাইম যেটা যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাব যে কত পার্সেন্ট সুদ দিতে হবে। এই বিষয়টা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, আর এই বিষয়টা দেখবে আমাদের অঙ্কগুলোতে আমরা বারবার এই কনসেপ্টটাই অ্যাপ্লাই করব। তার জন্য আমি বললাম এটা খুব ভালো করে মনে রাখবে। বোঝা গেল তো পুরো বিষয়টা? আমি যে কনসেপ্ট বললাম সেই কনসেপ্টের উপরে ডিপেন্ড করে আমি যদি জিজ্ঞাসা করি যে এখানে রেট অফ ইন্টারেস্ট 13%, 13%, টাইম 6 বছর, তাহলে এসআই পার্সেন্টেজ অর্থাৎ সুদ হিসেবে কত পার্সেন্ট পাবো, আর অ্যামাউন্টই বা কত পার্সেন্ট হবে, প্রিন্সিপালের থেকে অ্যামাউন্ট কত পার্সেন্ট হবে, তাহলে তখন তার অ্যান্সার কি হবে। এখানে আমি রেট অফ ইন্টারেস্ট আর টাইম বলে দিয়েছি, আর যদি প্রিন্সিপাল প্রশ্নে বলা থাক বা না থাক, থাকলেও আমরা 100% ধরবো, না থাকলেও আমরা 100% ধরবো। মানে অলওয়েজ প্রিন্সিপালকে আমাদের ধরতে হবে কত পার্সেন্ট, 100%। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে যে কোনো জিনিস সম্পূর্ণ অংশ মানে হলো 100%, পার্সেন্টের দিক থেকে। আর যদি অংশের দিক থেকে বলতাম তাহলে এক অংশ, এটা সবারই ক্লিয়ার আছে, জানা আছে। তাহলে প্রিন্সিপাল 100%, রেট অফ ইন্টারেস্ট 13%, মানে 13%, আর 6 বছরের জন্য, তাহলে কত পার্সেন্ট সুদ হবে, মানে এসআই পার্সেন্টেজ। আমরা জানি এসআই পার্সেন্টেজ কিভাবে হয়, এই যে আমরা এর আগেই দেখলাম যে রেট অফ ইন্টারেস্ট আর টাইম গুণ করে, রেট অফ ইন্টারেস্ট আর টাইম গুণ করে আমরা পাই এসআই পার্সেন্টেজ, অর্থাৎ সুদের পার্সেন্টেজ, সরল সুদের পার্সেন্টেজ। তাহলে এখানে আমি যদি 6 আর 13 গুণ করি তাহলে 6 13 78%, তাহলে 78% সুদ হিসেবে পাওয়া যাবে। এবারে যদি বলি অ্যামাউন্ট তাহলে কত হবে, অ্যামাউন্ট মানে আমরা জানি সুদ প্লাস আসল, এখানে সুদ হলো 78%, সুদ হিসেবে 78% পেয়েছি, আর আসল মানে আমি বললাম যে অলওয়েজ 100% ধরতে হবে, তাহলে 100% প্রিন্সিপাল আর 78% আসল যদি যোগ করি তাহলে আমাদের হয়ে যাবে 178%, যেটা অ্যামাউন্ট মানে সুদ আসল সহ শেষে টাকার পরিমাণ, 6 বছর শেষে টাকার পরিমাণ। বুঝতে পারলে? দ্বিতীয়টা যদি একই রকমভাবে বলতে চাই তাহলে কিভাবে বলবো, একই রকমভাবে এখানে প্রিন্সিপাল মানে 100% ধরে নেব, তাহলে 5% সুদে 2.5 বছরের সুদ, 2.5 বছর, 2.5 বছর মানে কত, 2.5 বছর, আর 2.5 বছরের সুদ তাহলে কত হবে, কিভাবে ক্যালকুলেশন করবো, 2 বছরে মানে 30%, আর হাফ বছরে মানে কি 15-র হাফ মানে 7.5%, মানে 37.5%। তাহলে এসআই পার্সেন্ট হিসেবে অর্থাৎ সরল সুদ হিসেবে আমরা পাবো কত, 37.5%। তাহলে অ্যামাউন্ট দাঁড়াবে কত, মানে সুদ আসল সহ টাকার পরিমাণ দাঁড়াবে কত, 137.5%। বোঝা গেল এই দুটো বিষয়, এই যে এই একটাই বিষয় আর কি, মানে এসআই পার্সেন্টেজ কিভাবে বের করব আর অ্যামাউন্ট পার্সেন্টেজ কিভাবে বের করব। এবারে একই রকমভাবে যদি আমি থার্ড নাম্বারটা বলি তাহলে একই রকমভাবে বলতে পারি, দেখো সেটা বলে নিই তারপরে আমি বলছি। এখানে একই রকমভাবে আমি বলবো প্রিন্সিপাল মানে 100%, তাহলে এখানে এসআই পার্সেন্টেজ হয়ে যাবে 5 25-এ 125%, আর অ্যামাউন্ট হয়ে যাবে কত, অ্যামাউন্ট হয়ে যাবে 225%। 100% প্রিন্সিপাল আর 125% যদি সুদ যোগ করি তাহলে 225%। এবারে দেখো 25%কে আমি এরকম পার্সেন্ট দিয়ে প্রকাশ করলাম, এবারে পার্সেন্ট দিয়ে প্রকাশ না করে এটাকে যদি আমি রেশিও মেথডে ফ্র্যাকশন দিয়ে প্রকাশ করতাম, মানে ভগ্নাংশ দিয়ে প্রকাশ করতাম, তাহলে কিভাবে করতাম, বিষয়টা খুব ভালো করে লক্ষ্য করবে। এবারে আমি যেটা বলতে যাচ্ছি খুব ভালো করে দেখো, এখানে বলে দেওয়া আছে রেট পার্সেন্টেজ 25%, আর এই 25% মানে আমি কি এটা লিখতে পারি যে 25% ইকুয়াল টু 25/100, এটা তো আমরা লিখতে পারি তাই না, 25%-এর জন্য 100 হলো। এবারে যখন 25%-এর এবারে 25/100 যখন লিখলাম তখন এবারে ক্যান্সেল করে 25-একে 25, 4 25-এ 100, মানে 25% ইকুয়াল টু তাহলে আমাদের কি দাঁড়ালো, 25% ইকুয়াল টু তাহলে আমাদের দাঁড়ালো 1/4, 25% ইকুয়াল টু 1/4 দাঁড়ালো। এবারে দেখো এই বিষয়টা খুব ভালো করে বুঝে নাও, এই যে 25%-এর ফ্র্যাকশন ভ্যালু যে 1/4 দাঁড়ালো, এই 4 কাকে রিপ্রেজেন্ট করে বলো তো, আসলকে। যে কোনো ভগ্নাংশের নিচেরটা অলওয়েজ আসলকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ প্রিন্সিপাল মানে অরিজিনাল, এই যে প্রিন্সিপাল আসল টাকা। আর এই 4 এটা আমাদের সরল সুদের ক্ষেত্রে এটা কি হয়ে যাবে, সুদ। এই যে 4 নয় 1, সরি এটা 1, যেটা আমাদের সুদ হয়ে যাবে, মানে 4 ইউনিট যখন আমাদের আসল, এই 4 ইউনিট আসলে 1 ইউনিট সুদ হিসেবে পাওয়া যায়। আমাদের এই 25%-এর মাধ্যমে এটা বলতে চাইছে। বোঝা গেল? যখনই আমাদের 25% থাকবে সেখান থেকে আমরা এরকমভাবে ভগ্নাংশে করে নেব, আর ভগ্নাংশ থেকে আমরা বুঝে নেব যে নিচেরটা আসল, মানে যদি 4 ইউনিট আসল হয় তাহলে 1 ইউনিট আমরা
সুদ হিসেবে পেলাম। এবারে দেখো এখান থেকে তাহলে বাকিগুলো কিভাবে ক্যালকুলেশন করবে এটা দেখো। এখান থেকে প্রথমে আমি বলে দিই যে আসলকে কিভাবে ক্যালকুলেশন করব। এখানে আমি টাইমটা কি বলে দিয়েছিলাম, 5 বছর বলে দিয়েছিলাম। তাহলে এখান থেকে আমি যদি আসলটা ক্যালকুলেশন করি, আমি বললাম 4 ইউনিট আসল 1 বছর, এটা হলো 1 বছর। রেট অফ ইন্টারেস্ট মানে অলওয়েজ 1 বছরে ক্যালকুলেশন হয়। তাহলে 1 বছরে যদি 4 ইউনিট আসল হয়, যে 4 ইউনিটে 1 ইউনিট সুদ পাওয়া যায়, তাহলে টাকাটা ইনভেস্ট করা হয়েছে 5 বছরের জন্য। তাহলে তখন আসলের পরিমাণ কি হয়ে যাবে বলো তো? যেহেতু 1 বছরে 4 ইউনিট আসল, তাহলে 5 বছরে 4 গুণ 5, 4 বছর 5 বছরে কি হয়ে যাবে 4 গুণ 5 মানে 20 ইউনিট হয়ে যাবে আসল। তখন এটাকে ইউনিট হিসেবে বলবো, 20 ইউনিট হয়ে যাবে আসল। 20 ইউনিট যদি আসল হয়ে যায়, তাহলে আমাদের টাইম তো 5 বছর বলে দিয়েছি, তাহলে এসআই অর্থাৎ সরল সুদ কত ইউনিট হবে? 1 বছরে 4 ইউনিটের সরল সুদ হলো 1 ইউনিট, তাহলে 5 বছরের সরল সুদ হয়ে যাবে কত? 5 ইউনিট। 5 বছরের সরল সুদ কত হয়ে যাবে? 5 ইউনিট। বুঝতে পারলে বিষয়টা? তাহলে অ্যামাউন্ট কত ইউনিট হবে? আমি এখানে দেখো প্রিন্সিপাল 20 ইউনিট বের করে নিলাম, এখানে এই যে এসআই অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট হিসেবে 5 ইউনিট বের করলাম এইটা থেকে। তাহলে আমাদের অ্যামাউন্ট মানে তো আমরা জানি প্রিন্সিপাল প্লাস এসআই। প্রিন্সিপাল মানে প্রিন্সিপাল আসল প্লাস এই যে সুদ। তাহলে আসল 20 ইউনিট আর সুদ 20 ইউনিট সুদ আর 5 ইউনিট যদি 20 ইউনিট আসল আর 5 ইউনিট যদি সুদ যোগ করি, তাহলে আমাদের অ্যামাউন্ট হয়ে যাবে কত? 25 ইউনিট। অ্যামাউন্ট আমাদের হয়ে যাবে 25 ইউনিট। বোঝা গেল বিষয়টা কিভাবে আমরা এই ফ্র্যাকশন দিয়ে করব। এই মেথডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মেথড, আর যেটা আমরা খুব সহজেই করতে পারবো। বুঝতে পারলে তো? এই বিষয়টা ভালো করে লক্ষ্য করবে যে পার্সেন্টেজ থেকে যখন আমরা ভগ্নাংশে কনভার্ট করব, সেই ভগ্নাংশের নিচেরটা মানে আসল আর উপরেরটা মানে সুদ। এবারে একটা জিনিস বলে দিই, এই পার্সেন্টেজ থেকে আমাদের ভগ্নাংশে কনভার্ট কিভাবে করলাম সেটা দেখলে দেখো। আমি আরেকটা এক্সাম্পল দিই, তারপরে আমি বলছি। আমি যদি বলি 20% সুদে, 20% সুদে টাইম বলে দিয়েছি 7 বছর, তাহলে আসলই বা কত হবে, প্রিন্সিপালই বা কত হবে, আর অ্যামাউন্টই বা কত হবে? কিভাবে করবে? তাহলে 20% মানে তুমি করবে 20/100, আর 20/100 মানে যদি ক্যান্সেল করো তাহলে একবারে 20 দিয়ে করি, 20 একে 1 আর 5, তার মানে 1/5। 1/5 মানে কি বোঝাচ্ছে? যে 5 ইউনিট আসলে 1 ইউনিট সুদ পাওয়া যায় 1 বছরে। তাহলে আসল এখানে যেহেতু টাইমটা 7 বছরের জন্য ইনভেস্ট করা হয়েছে, তাহলে আসল কত হয়ে যাবে? 5 7 35 ইউনিট। আসল হয়ে যাবে 35 ইউনিট। তাহলে এখানে সুদ কত হয়ে যাবে? সুদ হয়ে যাবে 1 বছরে যেহেতু 7 ইউনিট 1 ইউনিট সুদ পাওয়া যায়, তাহলে 7 বছরে 7 ইউনিট সুদ হয়ে যাবে, 7 ইউনিট সুদ হয়ে যাবে। তাহলে অ্যামাউন্ট কত দাঁড়াবে? 35 ইউনিট আসল আর 7 ইউনিট সুদ। তাহলে আমাদের অ্যামাউন্ট হয়ে যাবে 42 ইউনিট। 42 ইউনিট আমাদের সুদ হয়ে যাবে। বুঝতে পারলে বিষয়টা যে কিভাবে আমরা ইউনিটে কনভার্ট করলাম আমাদের পার্সেন্টেজ থেকে? মানে শুধুমাত্র যদি পার্সেন্টেজ থাকে আর টাইমটা যদি থাকে, এই দুটো জিনিস যদি থাকে, সেখান থেকে আমরা এসআইও বলতে পারবো, অ্যামাউন্ট বলতে পারবো, প্রিন্সিপাল বলতে পারবো। সেটা কিসে বলতে পারবো? ইউনিটে। বোঝা গেল? এবারে এদের মধ্যে থেকে কোনো একটার মান দেওয়া থাকবে, হয় অ্যামাউন্টের মান দেওয়া থাকবে অরিজিনাল ভ্যালু, নইলে সুদের অরিজিনাল ভ্যালু দেওয়া থাকবে, নইলে প্রিন্সিপালের অরিজিনাল ভ্যালু দেওয়া থাকবে। তারপর সেটাকে কম্পেয়ার করে 1 ইউনিটের ভ্যালু আমরা বের করতে পারি। এবারে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এই যে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কনভার্ট। এই যে আমি 20% বললাম, আর 20% আমি কি লিখলাম? 20/100। এবার সেটা এভাবে করলে তো হবে না, আমাদের কিছু বেস ফ্র্যাকশন মনে রাখতে হবে। কীরকমভাবে বেস ফ্র্যাকশন? এই যে 1/4, 1/5, দেখো 25%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/4, তারপর 20%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/5। এরকমভাবে 1/6-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/7-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/8-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/9-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/10-এর ফ্র্যাকশন ভ্যালু কত। এরকমভাবে আমাদের যদি ফ্র্যাকশন ভ্যালুগুলো মনে থাকে, তাহলে আমরা খুব সহজে বলতে পারবো, তাই না? তাহলে খুব সহজেই বলতে পারবো যে কার ফ্র্যাকশন ভ্যালু কত। মানে এখানে যদি 20% থাকে তার ফ্র্যাকশন ভ্যালু কত হবে, যদি থাকে 25% তার ফ্র্যাকশন ভ্যালু কত হবে, সহজে বলতে পারবো কি না? যদি থাকে 16.2-3% তার ফ্র্যাকশন ভ্যালু কত, খুব সহজে বলতে পারবো। যদি থাকে 10% তার ফ্র্যাকশন ভ্যালু কত, খুব সহজে বলতে পারবো। তার জন্য আমাদের জানতে হবে ফ্র্যাকশন ভ্যালু সম্পর্কে। আমি দেখো পাশে যে ফ্র্যাকশন ভ্যালুগুলো দিয়ে দিলাম, এই ফ্র্যাকশন ভ্যালুগুলো আমাদের অবশ্যই জেনে রাখতে হবে। কিভাবে এই ফ্র্যাকশন ভ্যালুগুলো আসছে, কি বৃত্তান্ত,
এই সম্পর্কে যদি না জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে, তাহলে আমি এই ফ্র্যাকশন ভ্যালু নিয়ে একটা ভিডিও করে দেবো। তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে আমরা খুব সহজে মনে রাখতে পারি ফ্র্যাকশন ভ্যালুগুলো, বা ফ্র্যাকশন ভ্যালুতে কিভাবে আসছে, কিভাবে আমরা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কনভার্ট করতে পারি, কিভাবে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে কনভার্ট করতে পারি। যদি এই সম্পর্কিত ভিডিও দরকার হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি করাবো। আর নইলে আমি ধরে নেব যে তোমরা এই ফ্র্যাকশন ভ্যালু সম্পর্কে জানো, এই জেনে আমি আমার ক্লাসকে কন্টিনিউ করব। বুঝতে পারলে কিভাবে আমি কনভার্ট করলাম, আর এই পাশের ফ্র্যাকশন ভ্যালুগুলো অবশ্যই কিন্তু করে নাও, পড়ে নাও, আর না জানা থাকলে আমি বললাম আমাকে কমেন্ট করে জানাও।